গুড মর্নিং সকলকে, শুভ সকাল জানিয়ে আজকে আরেকবার আপনাদের সামনে এসে পড়লাম আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে। আজকের বিষয় যেটা সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব সেটা হচ্ছে ব্যায়াম বা এক্সারসাইজ। এ নিয়ে আমাদের মধ্যে সকলেরই, বিশেষ করে যাদের বয়স হয়ে গেছে, তাদের একটা মিসকনসেপশন আছে, একটা ভয় ভীতি আছে শরীরচর্চা নিয়ে, করবো কি করবো না, একটা দ্বিধাও আছে। আমরা আলোচনা যেটা করতে চাই যে বিজ্ঞানসম্মতভাবে ব্যায়ামটা কত রকমের এবং কোন কোন ব্যায়াম কার কার জন্য দরকারি, কিভাবে করতে হবে, কখন করতে হবে, বিশেষত সেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা আমাদের বুঝে নেওয়া দরকার। সেই জন্য এই আলোচনা। তাহলে আসুন প্রথমে আমরা দেখি যে ব্যায়াম করার প্রয়োজনীয়তা ও সময়টা কী হওয়া উচিত, কোন ধরনের ব্যায়াম করা ভালো, তাই না? এখানে আমরা দেখতে পাচ্ছি যে 4 ধরনের মূলত ব্যায়ামের ছবি দেওয়া হয়েছে। একটা ব্যায়ামের নাম হচ্ছে, প্রথমটা এন্ডিউরেন্স ট্রেনিং, যেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখানো হয়েছে। এন্ডিউরেন্স ব্যায়ামে মূলত হেলথ ইমপ্রুভ করে কিসের না, আপনার হার্ট, ফুসফুস এবং রক্ত সংবহনতন্ত্র বা সার্কুলেটরি সিস্টেম। এইভাবে হালকা ডাম্বেল বা ওই ধরনের জিম করলে পরে আপনার এন্ডিউরেন্স ট্রেনিং আমরা একে বলছি এবং এতে উপকার হচ্ছে। দ্বিতীয় ক্যাটেগরি হচ্ছে ফ্লেক্সিবিলিটি। দেখতে পাচ্ছেন যোগাভ্যাস, যেটা আমরা বলছি যোগা সবগুলো মিলিয়েই হয়, শুধু এন্ডিউরেন্স ট্রেনিংটা হয়তো যোগাতে ঠিকমতো আসে না। ফ্লেক্সিবিলিটি, স্ট্রেচিং করা, ইমপ্রুভ ইউর ফ্লেক্সিবিলিটি টু মেক এভরি ডে অ্যাক্টিভিটিস ইজিয়ার, যাতে প্রত্যেক দিনের কাজকর্ম আপনি সহজে করতে পারেন। তৃতীয়ত হচ্ছে ব্যালেন্সিং এক্সারসাইজ, হেল্প প্রিভেন্ট ফলস অ্যান্ড ক্যান ইমপ্রুভ ইউর ব্যালেন্স। তাহলে আপনার পড়ে যাওয়া, ভারসাম্যহীনতা, এগুলো থেকে আপনাকে রক্ষা করবে এই ধরনের ব্যায়াম। আরেকটা হচ্ছে পেশির স্ট্রেংথ বাড়ানো। স্ট্রেংথ এক্সারসাইজ ক্যান হেল্প ইউ স্টে ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড প্রিভেন্ট ফল রিলেটেড ইনজুরিজ। তাহলে এই 4 ধরনের মূলত ব্যায়াম। কেউ কেউ বলবেন অ্যানারোবিক এক্সারসাইজ। এবং লাস্টলি আমরা আধুনিক ব্যায়ামে যেটা বলছি সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে যায়, সেটা হচ্ছে পঞ্চম ক্যাটেগরি বা 5th ক্যাটেগরি, HIIT। কী সেটা? HIIT পুরো কথাটা কি? পুরো কথাটা হচ্ছে হাই ইন্টেন্সিটি ইন্টারভাল ট্রেনিং। তাহলে HIIT হচ্ছে সবচেয়ে ভালো। এটা HIIT কী রকমের? HIITতে আপনি 80 সেকেন্ড 90 সেকেন্ডের জন্য দ্রুত জগিং করবেন বা লাফাবেন বা শর্টলি দৌড়বেন, আবার পালস রেট যখন খুব 100-150 মতো হয়ে যাবে তখন বসে পড়বেন, বিশ্রাম নেবেন, এবং আবার যখন কমে যাবে পালস রেট তখন আবার সেটা রিপিট করবেন। এরকম করে 2-3টে সেশন করে 2 থেকে 3 মিনিট পুরো প্রোগ্রামটা করতে হবে। তাহলে এটাকে আমরা বলছি হাই ইন্টেন্সিটি ইন্টারভাল ট্রেনিং। এর প্রচুর ভিডিও আপনি ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন, সেটাকেও ফলো করতে পারেন। এবং HIIT আমাদের গ্রোথ হরমোন বাড়িয়ে আমাদের শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্সকে কমায় এবং প্রোটিনকে বিল্ড আপ করে, যেটা বয়সকালে প্রোটিন কমতে থাকে। আমাদের অনেক উপকারিতা আছে HIIT। সো HIIT একটা পঞ্চম ক্যাটেগরি, যেটা আমি নিজেও অভ্যাস করি। এন্ডিউরেন্স ট্রেনিং আমি অতটা পারি না, ফলে ব্যালেন্স, ফ্লেক্সিবিলিটি এবং HIIT আমি অভ্যাস করি। আপনারাও সেগুলো করতে পারেন। এবারে আসি যে এক্সারসাইজের উপকারিতা, সময়টা কখন বেছে নেব। প্রত্যেকে সকালে লম্বা মর্নিং ওয়াক করে। মর্নিং ওয়াক অবশ্যই ভালো, কিন্তু সবচেয়ে ভালো নয় অবশ্যই। মর্নিং ওয়াক করতে সময় লাগে। এই ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আধ ঘন্টা 45 মিনিট একটা ব্রিস্ক বা খুব দ্রুত গতিতে হাঁটা, এই সময়টা না দিলে উপকারটা আসে না। তাহলে আধ ঘন্টা 45 মিনিট সময় যারা পান, যাদের কাছে আছে তারা করতে পারেন, কিন্তু যারা পারেন না, যারা অত্যন্ত ব্যস্ত, ডাক্তার, সফটওয়্যারের ইঞ্জিনিয়ার, যারা অন্যান্য ব্যস্ততামূলক কাজ করেন, সারাদিনের টাইম পান না, তাদের ক্ষেত্রে কী হবে? তাদের ক্ষেত্রে তারা HIIT, ব্যালেন্স এবং এন্ডিউরেন্স ট্রেনিং। HIITতে আমি বলেছি বেশিক্ষণ লাগে না, 3-4 মিনিট সময় লাগে মোটে। অল্টারনেট ডেও করতে পারেন, খুবই উপকার হয় HIITতে।
এবং 45 মিনিট হাঁটার জায়গায় 3-4 মিনিট HIIT প্রায় সমপরিমাণ এফেক্টিভ, এটা ধরে নিতে পারেন। এবারে আমি বলছি যে ব্যায়ামগুলো আমরা কখন করব? সকালবেলা, তাই তো? সকালবেলা বেশি করে আমরা মনোযোগ দিই যে সকালে আমি ব্যায়াম করতে পারি না। না, আমি ব্যায়াম কেন করব সেটা বুঝলে পরে ব্যায়াম কখন করব বোঝাটা একটু সুবিধা হবে। যেমন ধরুন, এই প্রত্যেকটি ঘরের যে ছবি এঁকেছি আমি, এই প্রত্যেকটি ঘরকে একটা পেশি কোষ, এই যে আপনার পেশি আপনি দেখতে পাচ্ছেন, যে এই যে পেশিটির ছবি আমি এঁকেছি, হ্যাঁ, তার দুদিকে টেন্ডন আছে, মাঝখানে মোটা পেশিটা, ধরুন আপনার এটা হাতের পেশি উদাহরণস্বরূপ। তাহলে এই পেশির মধ্যেই সুতো সুতো যে আছে ফাইবারের মতো, এগুলো এক একটা কোষ, এই যে ঘর বা সেল যেগুলো আমি দেখাচ্ছি। তাহলে এই প্রত্যেকটি কোষ, ধরে নিন পেশি কোষ, তারা এক একটা স্টোর হাউস। এর যে দরজাগুলো দেখতে পাচ্ছেন, এই দরজাগুলো হচ্ছে পেশি কোষের উপরে ইনসুলিন, এই গ্লুকোজ রিসেপ্টার। এই গ্লুকোজ রিসেপ্টার এখানে দেখতে পাচ্ছেন যে চাবির মতো জায়গাটা আছে, হ্যাঁ, এই চাবির মতো জায়গাটা দিয়ে আমি বড় করে দেখাচ্ছি। এই চাবির মতো জায়গাটায় যখন ইনসুলিন এসে এই ইনসুলিন রিসেপ্টার, এই যে রিসেপ্টার দেখতে পাচ্ছেন একটা ফুটো মতো, দরজা কলিং বেলের মতো, এখানে যখন ইনসুলিন রিসেপ্টার বসবে, চাবির মতো, তালা চাবির মতো ফিট করে যাবে, তখন এই দরজাটা খুলে যাবে। কে খুলবে? এই দরজাটা হচ্ছে গ্লুকোজের রিসেপ্টার, যেখান দিয়ে গ্লুকোজ পেশি কোষে বা এই আমাদের চিত্রে বর্ণিত ঘরটার মধ্যে গ্লুকোজ ঢুকবে। গ্লুকোজ বাইরেটা হচ্ছে রক্ত, তাহলে রক্ত থেকে গ্লুকোজকে ভেতরে ঢোকার জন্য ইনসুলিন রিসেপ্টারের সঙ্গে ইনসুলিন হরমোন অণুর ফিট করাটা তালা চাবির মতো খুব গুরুত্বপূর্ণ। তাহলে এই যে ইনসুলিন রিসেপ্টার্স আর লাইক লক্স, তালার মতো। তাহলে এইটা ইনসুলিন রিসেপ্টার ডিপেন্ডেন্ট বা ইনসুলিন রিসেপ্টার নির্ভর গ্লুকোজের দরজা, যেখান দিয়ে নর্মালি গ্লুকোজ ঢোকে। কিন্তু যাদের ইনসুলিন সেন্সিটিভ নয়, মানে আপনি আমি যারা ইনসুলিন রেজিস্ট্যান্স অধিকাংশ লোক, তাদের ক্ষেত্রে এই তালা চাবির ফিটিংটা হয় না। কোনো কোনো ক্ষেত্রে এই তালার সংখ্যা কমে যায়, তাকে বলা হয় ডাউন রেগুলেশন অফ রিসেপ্টার, মানে সংখ্যাই কমে গেছে ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য। ফলে প্রচুর সংখ্যক চাবি আছে কিন্তু তালা নেই, ফলে দরজা খুলছে না, গ্লুকোজ ঢুকছে না, আপনার রক্তে গ্লুকোজ ভবঘুরের মতো ঘুরে বেড়াচ্ছে, যা আপনি খেয়েছেন, কিন্তু রক্তে সেই কারণে গ্লুকোজের মাত্রা বেশি আসছে। বোঝা গেল বিষয়টা? এইবারে তাহলে উপায় কী? উপায় হচ্ছে খাওয়া দাওয়ার 30-35 মিনিট বা 40 মিনিট বা 1 ঘন্টার পরে রক্তে যে 160-170 গ্লুকোজ ঘুরে বেড়াচ্ছে আপনার, সেই গ্লুকোজটাকে যদি টেনে ঢোকাতে হয়, তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্স বা ডায়াবেটিসের পেশেন্ট হিসেবে আপনি কি পারবেন এই দরজা খুলতে? গ্লুকোজ রিসেপ্টারকে খুলতে পারবেন না। একমাত্র উপায় হচ্ছে এই পেশি, যে আপনার হাতের, পায়ের, বুকের পেশিগুলো আছে, সেই পেশিতে একটা করে ব্যাকডোর বা পেছনের লুকোনো দরজা আছে, যে কিনা যখন আপনি ব্যায়াম করবেন তখন খুলে যাবে এবং চোঁ চোঁ করে সেই ব্লাড, দেখুন এখানে দেখিয়েছি ভেরি ফাস্ট, হ্যাঁ, সে কিন্তু এই তালা চাবি ইন্ডিপেন্ডেন্ট অফ ইনসুলিন, মানে ইনসুলিনের উপর সেই পিছনের দরজা খোলাটা নির্ভর করে না। কি মজার বিষয়, তাই না? তাহলে যখন আপনি ব্যায়াম করবেন তখন চোঁ চোঁ করে রক্তের সুগার এই পেছনের দরজা দিয়ে পেশি কোষে ঢুকে যাবে। তার মানে বুঝতে পারছেন যে আমার পেশিতে গ্লুকোজকে ঢুকিয়ে রক্তের সুগার কমানোর অত্যন্ত দ্রুত রাস্তা হচ্ছে এই পেছনের দরজা বা ব্যাকডোর এন্ট্রি পেশি কোষের মধ্যে। তাহলে আমাকে ব্যায়াম করতে হবে 1 ঘন্টা বাদে। তাহলে খালি পেটে, স্পেশালি ডায়াবেটিক রোগীদের সকালবেলা খালি পেটে কিছু খাইনি ব্যায়াম করা যতটা না গুরুত্বপূর্ণ, ব্রেকফাস্ট, লাঞ্চ বা ডিনারের পরে 1 ঘন্টা বাদে একটা 3 মিনিটের বা 4 মিনিটের HIIT করা অধিকতর গুরুত্বপূর্ণ, যাতে আপনার রক্তের সুগারটা পিক 140 পেরিয়ে 160-170 না যায়, দ্রুত 30-40 কমে আছে। আপনি যদি বলেন, তাহলে আমি আমার তুলনামূলক চিত্র দেখাতে পারি। সেখানে আপনি দেখবেন যে আমার রক্তের সুগার কিভাবে কমে এসছে। ধরুন এইখানে একটি ছবি দেখায়, এটা আমার গ্লুকোমিটারে রক্তে আমি মেপেছিলাম। কি দেখতে পাচ্ছেন যে একদিন 11ই ফেব্রুয়ারি 8টা 8 রাত্রিবেলা সুগার ছিল 104 আমার, 11টা 14 রাত্রিবেলা পাটিসাপটা, পিঠে এসব খাওয়ার দরুন 176 হয়ে গেল, যে কিনা প্রচণ্ড হয়। তা আমি আবার ব্যায়াম করতে শুরু করলাম। কত মিনিট ব্যায়াম করলাম? 11টা 14 থেকে 11টা 28, 14 মিনিট ব্যায়ামের ফলে প্রায় 64 লেভেল ড্রপ করে গেল, সুগার হয়ে গেল 112। কোনো দিন কোনো ওষুধ 14 মিনিটে আপনার সুগারকে কি এত দ্রুত নামাতে পারবে? অ্যালোপ্যাথিক ওষুধ? আমার মনে হয় না। সো দ্যাট ইজ দ্য বিউটিফুল এক্সাম্পল। এখানে আরেক দিন দেখাতে পারি, যেখানে সন্ধেবেলা ছিল 132 আমার,
সেটা কমে গেল 20। কত মিনিটে? 6:57 থেকে 7:03, 6 মিনিট মাত্র সময়। সুতরাং এক্সারসাইজ খাওয়া দাওয়ার 35 মিনিট বাদে কতটা গুরুত্বপূর্ণ, বুঝতে পারছেন তো? এবার এখানে দেখুন, একদিন ছিল রাত্রি 9:08 155, 35 কমিয়ে ফেললাম আমি 9:16 8 মিনিটে ব্যায়াম করে। সুতরাং ব্যায়াম ব্যাপারটা অত্যধিক গুরুত্বপূর্ণ, এটা আমাদের সকলকেই মনে রেখে খাওয়ার পরে করতে হবে। আশা করি বোঝাতে পারলাম। ধন্যবাদ।